ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কবি সমর সেন লিখছেন, দিন হতে দিনে মৃত্যু থেকে আরেক মৃত্যুতে একই যাত্রা প্রবল মড়কে। নিঃসন্দেহে একের পর এক সহনাগরিকের মর্মান্তিক মৃত্যু এই কোভিডে আমাদের প্রবল যন্ত্রণা দিচ্ছে, কিন্তু সেই যন্ত্রণা কয়েক গুণ বেড়ে যাচ্ছে যখন আমরা দেখছি যে এই শহরের একটি হাসপাতাল অমানবিকতার চূড়ান্ত নিদর্শন রাখছে। গতকাল থেকে আমরা দেখিয়েছি 2,80,000 টাকা জমা দিয়েও হাসপাতালে ঠাঁই পাচ্ছেন না রোগী, এবং অ্যাম্বুলেন্স থেকে সম্পূর্ণ অগ্রিম পেমেন্ট হয়নি বলে অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নামানো অবধি হচ্ছে না। আমি এই খবর এবং তার বিশ্লেষণে আসব। এর পাশাপাশি রাশিয়ার কোভিড ভ্যাকসিন জানিয়ে ইতিমধ্যেই চিকিৎসক এবং বিশেষজ্ঞরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করছেন। একদল মনে করছেন যে একেবারে রুশ বিপ্লবের মতো ঘটনা এবং যথেষ্ট আশাবাদী তারা। আরেক দল কিন্তু এই তাড়াহুড়ো করে বানানো ভ্যাকসিনের ওপর যথেষ্ট ভরসা রাখতে পারছেন না। এর পাশাপাশি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কেমন আছেন তাও দেখাবো এই অনুষ্ঠানে। কিন্তু সবার আগে আবার বলছি, অমানবিকতা চূড়ান্ত নিদর্শন রাখলো এই শহরের ডিশান হাসপাতাল। এই অভিযোগের অংশতও যদি সত্যি হয় তাহলেও নিন্দার ভাষা নেই। দেখুন, এরা অ্যাম্বুলেন্সে ফিরে কর্তৃপক্ষ বলছে আমি যখন মাকে নিয়ে যাই তখন মা অলরেডি এক্সপায়ার করে গেছে, তারে ওনারা আমাকে টাকার জন্য এত ফোর্স করলেন কেন? দ্বিতীয় কথা, আমি যখন 1 ঘন্টা 12টা বললাম যে 12টার মধ্যে এটিএম চালু করে দিচ্ছি, সেই কথাটাও শুনলেন না। তারপর দাদাকে বলার পর দাদা যখন বললো 1 ঘন্টা সময় দিই, সেই 1 ঘন্টাও শুনলেন না। এইটা কেন? যদিও ডিসান হাসপাতালের মেডিকেল হেড সুমন ঘোষের দাবি, ওই মহিলাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। ওনারা যখন পেশেন্টটা আনেন, সেই পেশেন্টটা ভেন্টিলেটর ভ্যানে ওনারা নিয়ে এসেছিলেন এবং আমাদের ডাক্তাররা যায়, গিয়ে সিপিআর দেন, কিন্তু দেখা ইট ওয়াজ ব্রট ইন ডেড। তো ওনারা সিপিআর দিয়ে চেষ্টা করেছিলেন যে যদি কোনোভাবে ফেরানো যায়, ফেরানো যায়নি। চলতি মাসের শুরুতেই রাজ্যের স্বাস্থ্য কমিশন অ্যাডভাইজারি জারি করে বলেছিল, ভর্তির সময় রোগীর চিকিৎসা বাবদ সম্ভাব্য খরচের 20% বেশি টাকা নেওয়া যাবে না। এক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকার বেশি নেওয়া যাবে না। রোগী ভর্তির সময় পরিজনরা অগ্রিম টাকা দিতে না পারলে 12 ঘন্টা সময় দিতে হবে। রোগীকে তৎক্ষণাৎ ভর্তি নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। অর্থাৎ মৃতের পরিবারের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য কমিশনের সবকটি নির্দেশিকায় লঙ্ঘন করেছে ডিসান হাসপাতাল কর্তৃপক্ষ। যখন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন একটা অ্যাডভাইজারি জারি করে পরিষ্কার বলে দিয়েছিল, অ্যাডভান্স হিসাবে অ্যাপ্রক্সিমেট এস্টিমেটের 20% অথবা 50,000 টাকা ম্যাক্সিমাম, সেটা আপনি ডিপোজিট নিতে পারবেন, তার বেশি নয়। এরপরেও সে পেশেন্টটি আসার পরে তাকে 3 লক্ষ টাকা চাওয়া হয় বলে আমরা জেনেছি। পেশেন্টকে আলটিমেটলি অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে পেশেন্টকে মৃত্যুবরণ করতে হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত নিন্দনীয়। বিভিন্ন ধরনের হসপিটালে এটা চলছে এবং সেই সব জায়গাতে এইরকমভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কি করে একজন বলতে পারে যে আপনি আগে 3 লাখ টাকা, আপনি আগে 4 লাখ টাকা জমা রাখুন? এদিকে সবচেয়ে খারাপ লাগে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন আর তিনি বলছেন যে খুব সুন্দর চিকিৎসা চলছে এখানে এবং আমরা ফ্রিতে চিকিৎসা দিচ্ছি। এই যে মিথ্যে কথা বলছেন, মানুষ শুনছে না। এরপরই স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা। অন্তত একটা তদন্ত ঠিকমতো হওয়া উচিত বা একটা বিচার বিবেচনা হওয়া উচিত। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কমিশন ওই 2 হাসপাতাল যেখানে উনি চিকিৎসায় ছিলেন আর যেখানে উনি ভর্তি হতে গেছিলেন, কাগজপত্র নেব, আমরা সিসিটিভি ফুটেজ চাইবো নিশ্চয়ই। সেই 19 তারিখে আমরা চেষ্টা করছি সেই দিন এই মামলাটা শুনানি যাতে করা যায়। আনন্দপুর থানায় ডিসান হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে রিপোর্ট তৈরি করে দ্রুত তা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি রণজিৎ সরকারের কাছে চলে যাব। রণজিৎ বাবু, কেউ বলতে পারবে না যে এই মুহূর্তে এই রাজ্যে
কড়া আইন নেই। কাগজে কলমে অবশ্যই কড়া আইন আছে, স্বাস্থ্য কমিশনের একেবারে সুস্পষ্ট অ্যাডভাইজারি আছে। কি বলা হচ্ছে সেই অ্যাডভাইজারিতে, যে সর্বোচ্চ 50,000 টাকা এবং আনুমানিক চিকিৎসা খরচের 20%, ম্যাক্সিমাম এইটুকু নেওয়া যায়। সেখানে আমরা দেখছি হাসপাতালের দরজায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে রোগী মারা যাচ্ছেন এবং 80,000 অলরেডি পেড, তারপরে 2 লক্ষ টাকা দেয়া হয়নি এবং দেওয়ার দাবি। সেই জন্য অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নামিয়ে যে বেসিক চিকিৎসাটা, অক্সিজেনটুকু দেয়া, সেটুকু দেয়া হচ্ছে না। আমি বলছি যে কলকাতা শহরে যদি এই অবস্থা হয়, জেলায় জেলায় কি অবস্থা, নরমের যোগ্য। আর কিচ্ছু বলার নেই। রণজিৎ বাবু, আপনাকে আমি বলি, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল রেগুলেটরি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে পরিষ্কার বলে দেওয়া আছে 33/3-তে বলে দেওয়া আছে যে একটা হসপিটালে যদি বিনা চিকিৎসা একটি লোক যদি মারা যায়, কোনো পেশেন্ট যদি মারা যায়, তাহলে সেই হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করা যায়। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে 33.3 সেকশন এটা বলে দেওয়া আছে, এই কথাটা বলে দেওয়া আছে। তার পরিপ্রেক্ষিতে বলছি, এমনিভাবেও বলছি যে একটি পেশেন্ট অ্যাম্বুলেন্সে শুয়ে রয়েছে, তাকে বলা হচ্ছে যে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। হাউ দি ডক্টরস কি করে জানতে পারলো সে মৃত অবস্থায় এসেছিল? তাহলে 80,000 টাকা জমা নিল কেন? তারপরে 2 লক্ষ টাকা তাহলে জমা নিল কেন? এই প্রশ্নগুলো সবচেয়ে বেশিভাবে উঠতে শুরু করবে। যেখানে বলা হয়েছে, রেগুলেটরি কমিশন বলে দিয়েছে 20% অফ দ্য টোটাল কস্ট অফ 50,000 হুইচ ইজ লেস, সেই টাকাটা নিতে হবে। সেখানে তারা 80,000 টাকা জমা দিয়েছে। সেটা শনিবার দিনে অ্যাডভাইজারি চলেছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট থেকে। তারপরে এই ঘটনা ঘটতে পারে? আমি তো মনে করি যেটা এই গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের করা উচিত, ইমিডিয়েটলি লাইসেন্স অফ দ্য হসপিটাল হ্যাজ টু বি ক্যান্সেলড। দি হসপিটাল হ্যাজ টু বি গিভিং দ্য নোটিস অফ ক্লোজার। এছাড়া কোনো উপায় নেই। এটা মর্মন্তুদ ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা নয়। একজন এখানে বললো এখানে নিন্দনীয় ঘটনা, আমি বলি এটা মর্মন্তুদ ঘটনা। একটা পেশেন্ট যে সম্পূর্ণভাবে বেঁচে যেতে পারতো, তার কোভিড ডিটেক্টেড হয়েছে মাত্র সোমবার দিন, তাকে নিয়ে আসা হয়েছে, যাকে সামান্য ট্রিটমেন্ট দিলে হয়তো সে ভালো হয়ে যেত, সেই ট্রিটমেন্টটুকু তাকে দেওয়া হলো না। সামান্য কটা টাকার দণ্ডের লাইফটা চলে গেল তার। এই ঘটনাটা কোনোদিন ঘটতে পারে একটা সভ্য জগতে? তারপরে বলা হবে আমাদের স্টেট গভর্নমেন্ট যে রুলগুলো করেছে, প্রশ্নটা তুলবো যে সভ্য জগতে এই ঘটনা ঘটতে পারে কিনা। আমি বাচ্চা মৈত্রের কাছে আসবো। বাচ্চা, যে কোনো হাসপাতালে যে কোনো অসুখের রোগী যদি পৌঁছন, মিনিমাম ট্রিটমেন্টটা এমার্জেন্সিতে আমি শুরু করব। এটা তো মানে বারবার, অন্তত আমি বলছি কোভিড শুরু হওয়ার পরে, তার আগে তো বটেই, আমি 1 ডজন বার নবান্নের প্রেস কনফারেন্সে সবাইকে বলতে শুনেছি। 9-এর দশকে আমরা যখন স্কুলে পড়তাম, তখন হিন্দি ফিল্মে এরম দেখানো হতো যে এত হৃদয়হীন একটা ব্যবস্থা, যেখানে পয়সা না দিলে রোগীকে বেড দেওয়া হবে না বা চিকিৎসাও শুরু করা হবে না। আমি বলছি সেই ছবি তো সত্যি 1 ঘন্টা 20 মিনিট জাস্ট অ্যাম্বুলেন্সে ফেলে রাখা হলো, 80,000 টাকা নেওয়া হয়েছে, তারপরে 2 লক্ষ টাকার দাবিতে একজনকে কার্যত পরিস্থিতি এমন তৈরি হলো যে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। আমি কি বলবো আমি জানি না। মানে আমি বলছি, ধরা যাক যে বাইপাসের ধারে এই ডিসান হাসপাতাল, এবং একটা অ্যাক্সিডেন্ট রোগীকে পথচারীরা নিয়ে এই হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যে পথচারীদের পকেটে 80,000 টাকা যেটা অলরেডি পে করা ছিল, সেই দেওয়ার মতো কোনো ক্রেডিট কার্ড নেই। আমি বলছি সেই দুর্ঘটনায় আহত রোগীকে দেখা হবে না তাহলে এই হাসপাতালে? মানে আমি বলছি, তাহলে যে কেউ প্রশ্ন তুলতে পারেন যেটা হাসপাতাল না কসাইখানা। বাচ্চা, আমি বলবো যে এর আগে যিনি বললেন তার সঙ্গে সম্পূর্ণ সহমত। এটা নিন্দনীয় কি করে হয়? যেটা ক্রিমিনাল অফেন্স, এটা একটা ক্রিমিনাল অফেন্স যারা এটা করছেন, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে বেসরকারি হাসপাতালে কোভিড নিয়ে যে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে, সরকারকে এটা এতদিন দেখছেন না? আজকে নতুন নিয়ম হয়েছে 50,000 টাকা জমা নেওয়ার কথা। যদি এটা নিয়ম নাও হতো, তাহলে এই অসুখের জন্য যে মানুষের ঘটিবাটি বিক্রি হচ্ছে, অ্যাম্বুলেন্সে 1,000 টাকা চার্জ করছে, তার এগেনস্টে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে? আজকে এটা হতে পারতো না। যদি গভর্নমেন্টের এগেনস্টে কড়া স্টেপ অলরেডি নিতে পারতো, তাহলে এটা সাহস করতো না। যারা আজকে একদম মিথ্যে কথা বলছে, যিনি বললেন আমার আগে একদম ঠিক কথা বলেছেন, যদি মৃত আনা হতো তাহলে কিসের ভিত্তিতে টাকা নেওয়া হলো? 1 নম্বর। 2 নম্বর, একটা পেশেন্টকে অ্যাম্বুলেন্সে শুয়ে রেখে মেরে ফেলাটাকে খুন বলা হয়। ইটস আ মার্ডার। এই মার্ডারের নিন্দা হয় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, শুধু ক্যান্সেল না, লাইসেন্স ক্যান্সেল না। যারা এটা করছেন
সারা ভারতবর্ষের কোথাও যাতে তারা ব্যবসা করতে না পারে তার ব্যবস্থা হওয়া উচিত। এবং এই ঘটনা যদি এই দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এটা দিনের পর দিন বাড়বে। আর কেউ অ্যাম্বুলেন্স নিয়ে করছে, কেউ নার্সিংহোম নিয়ে করছে, এদের সাহস হয় কি করে যে ব্যবসা করতে এসছে বলে লোকের প্রাণ নিয়ে ছিনিমিনি করবে? মুখ্যমন্ত্রীর এবং স্বাস্থ্য দপ্তরের এক্ষুনি উচিত এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এটা ক্রিমিনাল, এটা ভদ্রলোক নয় এরা। আমি এইখানে ডাক্তারবাবুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের আরেকটা ফুটেজ দেখাবো। এটা কিছুদিন আগে বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অনুপম হাজরা তিনি ভাইরাল করেন, তিনি ভিডিওটি পোস্ট করেন 25শে জুলাই। এই ভিডিও ডিশান হাসপাতালের বলে দাবি, এবং ভাষাগুলো লক্ষ্য করবেন আপনারা, যে ভাষায় কার্যত হুমকি দিয়ে টাকা পয়সা চাওয়া হচ্ছে, কোট আনকোট বলা হচ্ছে যে কি করে টাকা বার করতে হয় আমরা বুঝে নেব। আমি বলছি এটা সভ্য জগতের কোনো প্রফেশনালের ভাষা হতে পারে না। হাসপাতাল মানে সেবা কেন্দ্র তো বাদ দিন, এটা একেবারে গুন্ডাগিরির ভাষা। এই আমি বলছি এই ফুটেজটা দেখলে বুঝতে পারবেন যে কেন কার্যত নিন্দার ভাষাও আমরা হারিয়ে ফেলছি। সত্যি সত্যি একজন বক্তা বলছিলেন কিছুক্ষণ আগে যে নিন্দার বিষয় নয়, শাস্তি দেওয়ার বিষয়। এই ঘটনা যদি সত্য প্রমাণ হয় তাহলে কঠোরতম শাস্তি দাবি করছি আমরা। দেখুন, আপনার পেশেন্ট যদি এখানে না পারেন, আজকে এখান থেকে ছুটি করে নিয়ে অন্য হসপিটালে চলে যান কিংবা অন্য কোথাও চলে যান। এই সমস্ত এখানে হাত তুলে দেবো ওই সমস্ত অনেক আমরা এখানে সামনে নিয়ে আমরা কিভাবে টাকা বার করতে হয় আমরা খুব ভালো করে জানি। পলিসি পেপারে কোথাও লেখা থাকে না যে আপনি টাকাটা পাবেন কি পাবেন না, কিন্তু ওটা পাঠানোর পর তখন জানানো যায়। ওটা আপনার মেডিক্লেমের সাথে কথা বলুন যে আপনি টাকাটা দিচ্ছেন না কেন। ঠিক আছে, আমার সেটা দেখার দরকার নেই। আমার এখানে যেটা বিল হয়েছে, না পারলে আপনারা এখান থেকে পেমেন্ট করে নিয়ে অন্য হসপিটালে চলে যান। এখানেই শেষ নয়, এরপর কার্যত রোগীর পরিবারকে হুমকি দেন হাসপাতালের কর্মী। আপনার টাকাটা নেওয়া হয়েছে জেনারেল বেডের টাকায় নেওয়া হয়েছে। এবার আপনার মেডিক্লেম কেন টাকা দেয়নি, আপনার মেডিক্লেমকে ফোন করে আপনার এজেন্টকে জিজ্ঞেস করবেন। এটা আমাদের রেসপন্সিবিলিটি নয়। আপনার পেশেন্ট যদি এখানে না পারেন, আজকে এখান থেকে ছুটি করে নিয়ে অন্য হসপিটালে চলে যান কিংবা অন্য কোথাও চলে যান। এই সমস্ত এখানে হাত তুলে দেবো ওই সমস্ত অনেক আমরা এখানে সামনে নিয়ে আমরা কিভাবে টাকা বার করতে হয় আমরা খুব ভালো করে জানি। রোগীর পরিবার বলে হাসপাতালের তরফে আশ্বাস পেয়ে রোগীকে ভর্তি করা হয়েছে, যদিও সে কথায় কোনো গুরুত্ব দিতে চাননি হাসপাতালের ওই কর্মী। এত বড় একটা হসপিটালে ভর্তি করছেন, নিশ্চয়ই আপনার জানা উচিত যে আপনি মেডিক্লেম নাও পেতে পারেন। আপনি না, আমাকে বলেছে পাবেন বলে একদম বলেনি, কেউ বলেনি, কেউ বলতে পারে না। প্রথমে তো ঢপবাজি মারে কথাবার্তা অন্য জায়গায় মারবে। 3.5 লাখ টাকা মেডিক্লেম পাওয়া যাবে। এখান থেকে টাকা দিয়ে তারপরে এই সিকিউরিটি দিয়ে আটকে রেখে দেবে যতক্ষণ ছুটি হবে। এখানে একদম চুপচাপ বসে। রোগীর পরিবারের দাবি 23শে জুলাই তারা রোগীকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে আনেন। বিজেপি নেতার পোস্ট করা ভিডিওয়ে হাসপাতাল কর্মী 7 দিন জেনারেল বেডের ভাড়ার কথা বললেও নথি বলছে অন্য কথা। হাসপাতালের বিলে দেখা যাচ্ছে 7 দিনে মোট বিল হয় 1,67,000 টাকা। সেখানে একদিনের আইসিইউর বেড ভাড়া নেওয়া হয় 17,500 টাকা। সব মিলিয়ে 77,000 টাকা বেড ভাড়া নেওয়া হয়। এই ভিডিওটা কি আপনারাই করেছিলেন? আমি করেছিলাম এই ভিডিওটা। আমরা গেছিলাম মেডিক্লেমটা কেন দিচ্ছে না সেইটা জানার জন্য। তার আগের দিন আমাদের ফোন এসেছিল যে টাকা জমা দিতে হবে। মেডিক্লেম সম্বন্ধে জানতে যাই, তখন তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, এমনকি হুমকিও দিয়েছিল। এমন বলেও ছিল যে এখানে আমরা আটকে রাখবো, আপনাদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটাও আমরা জানি। রিকোয়েস্ট করেছিলাম যে কিভাবে মেডিক্লেমটা পাবো সেইটা জানার জন্য, কেন আটকে গেছে মেডিক্লেম। 2017 সালে একটা বিল আনা হয়, বিল টু রেগুলেট প্রাইভেট হসপিটালস ইন দ্য স্টেট। অথরাইজ করা ছিল, এম্পাওয়ার করা ছিল যে তারা যদি কোনো অ্যাবনর্মালিটি দেখেন সেই হাসপাতালের অ্যাক্টিভিটিস বন্ধ করতে পারেন। তারই সময়ে আনা বিল, যে বিলটাকে পাশও করানো উনি, তাহলে সেই অথরিটি এখনো অবধি ফরমেশন হলো না কেন? এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নিতে ডিসান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ বা মেসেজের উত্তরও মেলেনি। গোটা ঘটনা প্রসঙ্গে ইমেল মারফত নবান্নে অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার।
অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি ডাক্তারবাবুর কাছে আসবো, ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর বিশ্বাস, রোগীর ছেলে মানে যে মাকে আমরা হারালাম, সেই তার ছেলে 1 ঘন্টা মাত্র সময় চেয়েছিলেন যে 80,000 টাকা দিয়েছি, 2 লক্ষ টাকা ট্রান্সফার করে দিচ্ছি, এবং করে দিয়েওছেন তারা। 1 ঘন্টার মধ্যে আমাদের এই শহরে বেসিক চিকিৎসাটুকু এই হাসপাতাল দিল না। একদম দরজার সামনে অ্যাম্বুলেন্সে 1 ঘন্টা 20 মিনিট রোগিনী পড়ে থাকলেন এবং তারপর মারা গেলেন। আমি বলছি যে ভ্যাকসিন আসবে কিনা, সেই ভ্যাকসিন কতটা কাজ হবে, তার কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, এ তো অনেক পরের প্রশ্ন। আগে একজন রোগীকে এইভাবে শুধু অপেক্ষা করিয়ে অর্থের জন্য মেরে ফেলা হচ্ছে, একদম মেরে ফেলা হচ্ছে। বাচ্চা যথার্থ বলেছে যে খুন, এই খুন ছাড়া অন্য কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। সব থেকে বড় প্রশ্ন যে 80,000 টাকা তারা অলরেডি দিয়েছেন। ভারতবর্ষে শতাংশ লোক 80,000 টাকা অ্যাডভান্স দিয়ে, 2,80,000 তো আমি ছেড়েই দিলাম, 80,000 টাকা অ্যাডভান্স দিয়ে ভর্তি করতে পারে, তাও কোভিডের মতো অসুখে যেখানে কার্যত ভ্যাকসিন নেই, ওষুধ বা ভ্যাকসিনের যে বিপুল খরচ তাও নয়। 2,80,000 টাকা না দিলে, দেওয়ার পরও কমপ্লিট পেমেন্ট না হওয়ার পর গাড়ি থেকে, অ্যাম্বুলেন্স থেকে নামানো হবে না রোগীকে। সভ্য সমাজে হয় নাকি ডক্টর বিশ্বাস? দেখুন, একটা কথা, চিকিৎসার নামে ব্যবসা, এটা মেনে নেওয়া যায় না। চিকিৎসার বিনিময়ে পারিশ্রমিক নিক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই চিকিৎসার নামে অরাজকতা কিন্তু বহু দশক ধরে চলছে। এই উদাহরণগুলো সামনে আসছে এই দুর্যোগে, কারণ মানুষ নানান জায়গায় বেড পাচ্ছেন না, মানুষ যন্ত্রণায় কাতরে তারা যাচ্ছেন নানা হাসপাতালে, সেখানে বেড না পেয়ে তারপর যখন বেড পাচ্ছেন, এইরকম তাদের ওপর একটা মানসিক নির্যাতন হচ্ছে। এই নির্যাতন বন্ধ করার কত উচিত, এবং এই নির্যাতন কিন্তু আজকের না, বহু দশক ধরে হচ্ছে। চিকিৎসার নামে বেওসাটা অত্যন্ত নিন্দনীয়, সেই জিনিসটাকে মেনে নেওয়া যায় না। একজন চিকিৎসক হিসেবে আমার মাথাটা নত হয়ে যায়। এই নৈতিকতার স্খলন দেখলে সত্যি আমার অনল জ্বলে ওঠে, যে প্রতিবাদ করা দরকার, একটা পরিবর্তন আনা দরকার। এই খোল নলচে না বদলাতে পারলে কিন্তু আমরা আরো বিপদে পড়ব আগামী দিন। আরেকটা কথা স্পষ্ট, সরকারকে কিন্তু হাত ধুয়ে ফেললে হবে না। আজকে সরকারি ব্যবস্থা খারাপ বলেই বেসরকারির কিন্তু উত্থান, এই উত্থানটা কিন্তু বন্ধ করা দরকার। সরকারি হাসপাতাল যদি আরো আরো কার্যকারিতা দেখাতে পারে, তাহলে কিন্তু মানুষের এই যন্ত্রণা, মানে এই যন্ত্রণাটা ভুগতে হয় না, তাহলে কিন্তু মানুষ সহজে চিকিৎসাটা পায়। কিন্তু দেখা যাচ্ছে সরকারি চিকিৎসা ব্যাহত হচ্ছে বলেই বেসরকারি চিকিৎসা কিন্তু লাভবান হচ্ছে। এই যদি জিনিসটা আমরা বুঝতে পারি, তাহলে, কারণ ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এই ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে হবে। আর চিকিৎসক, আমার একটাই দেখুন ভয়, যেটা হচ্ছে দিশানের কর্তৃপক্ষ, যে হাসপাতালের কথা আপনি বললেন, যাকে দেখালেন, যিনি ওই মস্তানির মতন, মস্তানদের মতো কথা বললেন, সে তো একটা জীব, তার ওপরে মাথা কে আছে? সে তো একেবারে মানে জাতাকলে নিষ্পেষিত, ডাক্তাররা জাতাকলে নিষ্পেষিত। কিন্তু সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ভরসা আসবে সরকারের ওপর। সরকারের ওপর আমারও আস্থা আছে, কিন্তু আমি চাই সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। আমি দ্রুত একবার রণজিৎ বাবুর কাছে যাব। রণজিৎ বাবু, কি এই মুহূর্তে কি করা উচিত যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, আর কোনো মাকে আমরা এইভাবে 1 ঘন্টা 20 মিনিট হাসপাতালের দরজার সামনে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রাণ হারাতে না হয়? রণজিৎ বাবু, প্রথমে বলি যে আমাদের যে ব্যবস্থা রয়েছে এখন, একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে সরকার যে অনেক গড়িমসি করে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আছে যারা ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করতে পারে অথবা হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করতে পারে। এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে পরিষ্কার বলে দেওয়া আছে, ইন কেস অফ ডেথ অফ এ পেশেন্ট, দি লাইসেন্স। কমিশনের এইটা অভিযোগ যে কমিশনের রায়ের পর কোর্টে চলে যাচ্ছেন যারা শাস্তি পেয়েছেন, যার ফলে আরো দীর্ঘায়িত হচ্ছে শাস্তি, এবং শাস্তি বাদ দিন ক্ষতিপূরণের টাকাও যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছচ্ছে না। কমিশনের যে রুলটা রয়েছে সেটা এত সফট, সেটা এত ভঙ্গুর, আপনি বলতে পারেন যে হাইকোর্টে চলে গেলে তাদের কোনো জিনিস, যে কোনো কম্পেনসেশন পেতে, দ্যাট উইল টেক অ্যানাদার 20 ইয়ার্স, দ্যাট উইল টেক অ্যানাদার 20 ইয়ার্স। এবং প্রমাণ করতে গেলে যে সেখানে মেডিকেল নেগলিজেন্স হয়েছিল। আমাদের দেশে বিচার ব্যবস্থা এত সুন্দর
এত সুন্দর যে সেটা প্রমাণ করতে আমি বলতে পারি তার পায়ের পায়ের মানে ঘাম ছুটে যাবে সেটা প্রমাণ করতে গেলে। কেন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে একটা জিনিস প্রমাণ করতে গেলে দেখা গেছে একটা পেশেন্ট পার্টিকে বাস্তব পরিস্থিতি আপনি তুলে ধরেছেন। বাচ্চা কি করলে এই ধরনের খবর আর আমাদের সম্প্রচার করতে হবে না, কি করলে এই মৃত্যু মিছিল বন্ধ হতে পারে? হ্যাঁ, দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো এই সময় পশ্চিমবঙ্গের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যে লড়াইটা করছেন, যারা লড়ছেন ফ্রন্ট লাইনার যারা আমাদের, তাদের পুরো লড়াইটাকে জলে মিশিয়ে দিচ্ছে এরা। তা এদের এই যে উনি যেটা বললেন যে কোর্ট আইন, এটা লম্বা প্রসেস, কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে শুধু এইটা না, এইটা যারা অ্যাম্বুলেন্সে প্রচুর টাকা নিচ্ছে, যারা প্রচুর বিল বাড়াচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল যে এই সময় বিপন্ন মানুষকে যারা এইভাবে ব্ল্যাকমেল করছে তাদের কড়া হাতে, মানে আইনের কথা রাষ্ট্র জানে, সরকার জানে, আমি জানি না, কিন্তু আমি শুধু এটুকু জানি যে একজন সাধারণ মানুষ হিসেবে যদি এই মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই, আমি ভরসা পাবো, বল পাবো, এবং অসংখ্য হাজার হাজার মানুষ তারা ভরসা পাবে। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট সেট আপ তাকে এমন জায়গায় পৌঁছতে হবে যাতে মানুষ এই কসাইখানা এগুলো না আসে। এইগুলো হাসপাতালের বদলে এদের নাম হওয়া উচিত কসাইখানা। তা না হলে এদের চরিত্র পরিবর্তন হবে না। এদের ভাবা উচিত যে মানুষটা চলে গেল, একটা মানুষ, একটা প্রাণ চলে গেল, জানি না সে কটা টাকার জন্য একটা প্রাণকে মেরে তার কত টাকা, লক্ষ টাকা লাভ হয়েছে, বাট তার বাড়িতে শুয়ে ভাবা উচিত তার বাড়িতে মা আছে, সন্তান আছে, তার জীবনে ঘটনা ঘটলে তার কেমন লাগতো। অসম্ভব, মানে মর্মান্তিক একটা দৃশ্য। একেবারে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonde প্রচুর মন্তব্য আসছে, আমি দ্রুত একটা মন্তব্য পড়ে নেব। গৌতম দত্ত তিনি লিখছেন, সরকার হস্তক্ষেপ না করায় বেসরকারি হাসপাতালগুলো বেপরোয়া হয়ে উঠেছে। অরুণাভ সেন লিখছেন, সেবার অন্তরালে চরম অমানবিকতার নিদর্শন। প্রবীর কুমার চট্টোপাধ্যায় লিখছেন, করোনা মহামারী থেকে সাধারণ মানুষ লড়াই করে বাঁচতে পারে, কিন্তু হাসপাতালের হাত থেকে অর্থনৈতিকভাবে বাঁচা অসম্ভব। অভিজিৎ বর্ধন লিখছেন, এই করোনা এক শ্রেণীর মানুষকে সর্বশান্ত করে দিল। সুদর্শন চক্রবর্তী লিখছেন, সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বেসরকারি হাসপাতালগুলি। সৌরভ কুমার লিখছেন, রাশিয়ায় আবিষ্কৃত ভ্যাকসিন বাকি সমস্ত দেশে সমান্তরালভাবে কার্যকর করা হবে কিনা তা এখনো পরীক্ষিত নয়। শুভদীপ মুখোপাধ্যায় লিখছেন, বিজ্ঞানীদের অনুরোধ, আবিষ্কারকে প্রতিযোগিতার চক্করে ফেলে মানুষের দুর্ভোগকে ব্যর্থ করে দেবেন না। দীপঙ্কর দাস লিখছেন, এত কম সময়ে রাশিয়ার করোনা ভ্যাকসিন অনেকেরই মনে প্রশ্ন তুলছে। অবশ্যই আমার পরবর্তী পর্যায়ে রাশিয়ার ভ্যাকসিনের প্রসঙ্গে আসব। সুস্মিতা মজুমদার লিখছেন, আমেরিকা এবং হুয়ের কাজ হচ্ছে সবকিছুতে বিরোধিতা করা। আমি এতক্ষণ ডিশান হাসপাতালে যে খবরটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা দেখে কারুর মনেই হতে পারে যে এই ধরনের অমানবিক ঘটনা আসলে চিকিৎসক এবং রোগীর সম্পর্ক, যে বিশ্বাসের ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, সেই ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে এই সম্পর্কের যাবতীয় সমীকরণ। কিন্তু ঠিক এইখানে আমি একেবারে উল্টো পিঠের একটা খবর দেখাবো, যে প্রচুর চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে একেবারে আক্ষরিক অর্থে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কোভিডকে মোকাবিলা করছেন বলে আমরা এত সংখ্যক সুস্থ হওয়ার রোগী পাচ্ছি। এবং আমি বিশ্বাস করতে খুব ভালো লাগে, বিশ্বাস করুন, যে সংখ্যাগরিষ্ঠ চিকিৎসক এবং প্রতিষ্ঠান তারা সাধারণ মানুষের পাশে আছে। আমি শ্যামনগরের একটা ঘটনার কথা দেখাবো, যেটা আজ নয়, এবিপি আনন্দ প্রথম দেখিয়েছিল 8ই অগস্ট। কি দেখিয়েছিলাম আমরা? দেখিয়েছিলাম যে যখন অনেকেই বলছেন যে ডাক্তারবাবু এবং রোগীর সম্পর্ক নাকি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে অর্থচিন্তা ঢুকে পড়ছে, তার একেবারে বিপরীত ছবিটা। ডাক্তারবাবু অসুস্থ হয়েছেন, করোনা হয়েছে, তার চিকিৎসার জন্য তহবিল তৈরি করে স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলছেন, এবং সেখানে কারা চাঁদা দিচ্ছেন? একদিকে যেমন এলাকার রিক্সা চালক, তিনি তার সামান্য রোজগার থেকে 70 টাকা দিচ্ছেন, আবার যিনি সম্পন্ন ব্যক্তি তিনি লক্ষ টাকাও দিচ্ছেন। তার কারণ, এই ডাক্তারবাবু, এই ডক্টর প্রদীপ ভট্টাচার্য একদিনের জন্য এই কঠিন সময়, করোনার সময় তার ক্লিনিক বন্ধ করেননি। যখন সাধারণ মানুষ রাত বিরেতে যে কোনো সময় তাকে ডেকেছেন, ডক্টর ভট্টাচার্য দৌড়ে গেছেন তার পাশে। সাধারণ মানুষ তার প্রতিদান দিয়ে তহবিল তৈরি করে তার চিকিৎসার বন্দোবস্ত করেছে। এবং দুর্ভাগ্যজনক সেই খবরও এবিপি আনন্দ দেখিয়েছিল 10ই অগস্ট, যখন এই ডাক্তারবাবু আমাদের ছেড়ে চলে যান। আমি বলছি, বনফুলের ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায়ের কথা আমরা সবাই হয় ফিল্মে দেখেছি, নয় বইতে পড়েছি। বাস্তবের ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায়রাও কিন্তু থাকেন, আমাদের এই সমাজেই থাকেন। আর সেই ছবিটা, সেই কাহিনীগুলো আমাদের আশার আলো যোগায়। না, এখনই সব গল্প কথা হয়ে যায়নি, সবটা
এখনই খারাপ হয়ে যায়নি। দেখুন, অগ্রিম টাকা পুরো দিতে না পারায় শুরু হয়নি চিকিৎসা, পরে টাকা আসতে আসতে অ্যাম্বুলেন্সেই নিথর হয়ে গেছেন রোগী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বাইপাসের ধারে ডিসান হাসপাতালে। একদিকে যখন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চরম অমানবিকতার এই অভিযোগ, তখন এই যুগেও যে অগ্নিশ্বর ডাক্তাররা আছেন তার প্রমাণ মিলল শ্যামনগরে। করোনা আবহে যখন বহু চিকিৎসকের চেম্বার বন্ধ করে নিরাপদে ঘরের ভেতরে, তখন উত্তর 24 পরগনার শ্যামনগরের চিকিৎসক প্রদীপ কুমার ভট্টাচার্য করোনাকালে নিয়মিত রোগী দেখে গেছেন। রাত বিরেতে কেউ ডাকলে ছুটে গেছেন রোগী দেখতে। যার ফি দেওয়ার সামর্থ্য নেই তার কাছ থেকে নেননি একটা টাকাও, উল্টে মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে 51,000 টাকা দিয়েছেন। উনি বিনা পয়সা প্রচুর পেশেন্ট দেখেছেন এবং ওষুধপত্র যা হোক নিজেই সব দিতেন, বা আমাকে বলতেন দিতে, পয়সা নিতেন না, আমাকে ছেড়ে দিতে বলতেন যে পয়সা নিতে হবে না, আমাকে ছেড়ে দিন। এরপর সেই তিনি করোনা আক্রান্ত হন। প্রিয় ডাক্তারবাবুর হাসপাতালের বিল চরচর করে বাড়ছে শুনে স্থানীয় বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলতে শুরু করেন। 70 টাকা থেকে 1 লক্ষ টাকা যে যেরকম পেরেছেন ডাক্তারবাবুর জন্য দিয়েছেন। 5 তারিখ রাত্রিরে এখানে মিটিং করি, 6 তারিখ 7 তারিখ আর 8 তারিখ 3টে দিন মাত্র কালেকশন করা হয়। 15 লক্ষর ওপরে টাকা উঠেছে, সেটা পরিবারের অ্যাকাউন্টেই ডাইরেক্ট চলে গেছে এবং আগামী দিনেও ডাক্তারবাবুর পরিবারের পাশে থাকে। এই অভাব পূর্ণ হবার অভাব না। গত শনিবার এই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হয়, কিন্তু শেষ অবধি সোমবার মেডিকা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের প্রিয় ডাক্তারবাবুকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দারা। ডাক্তারবাবু বলছেন যে আমি না বসলে এদের দেখবে কে। আমি কিডনিতে স্টোন হয়েছে 10 মিনিট, ডাক্তারবাবু শুনে দেখছি ডাক্তারবাবু ব্যাগ নিয়ে দৌড়াচ্ছেন। মানে একটা এই যুগে একটা ডাক্তারবাবু দৌড়ে বাড়ি চলে আসছে রোগীর, রাত 1টা 2টো দুপুর যখন ইচ্ছা। পয়সা মানে হাতে রাখতাম না, ওনার কাছে দৌড়িয়ে চলে যেতাম। শরীর খারাপ করলে যদি দেরি করে যেতাম, উনি তখন বলতো যে কি বাঁচার ইচ্ছা নেই, খুবই কষ্ট লাগছে উনি যে নেই। 13ই জুলাই চিকিৎসক প্রদীপ কুমার ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে মেডিকা হাসপাতালে ভর্তি ছিলেন। বিল হয় 18,34,000 টাকা। সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয় চিকিৎসকের কথা জানতে পেরে স্বতঃপ্রণোদিত হয়ে মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষকে বিল পর্যালোচনা করে দেখতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। কোনো অভিযোগ আমরা পাইনি, তাও একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ব্যক্তিগতভাবে একটা আবেদন করেছিলাম হাসপাতালের ক্ষেত্রে। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওনারা আমার এই আবেদনকে মান্যতা দিয়ে ওনারা পুনর্বিবেচনা করবেন। প্রিয় ডাক্তারবাবু আর নেই, স্বজন হারানোর শোক শ্যামনগরের বটতলায়। যেতে আসতে সবার চোখ যাচ্ছে প্রদীপ ভট্টাচার্যের এই ক্লিনিকের দিকে, আর কোনোদিন খুলবে না এই দরজা। সমীরণ পাল ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। করোনা রিপোর্ট নিয়ে ফের দ্বন্দ্ব এবং এই বিভ্রান্তি, যার কোনো অবসান হচ্ছে না। কিরকম বিভ্রান্তি আমার পরের প্রতিবেদনে দেখাবো। যে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হচ্ছে যে রোগী পজিটিভ, পুরসভা এসে রোগীর ফ্ল্যাটটি একেবারে স্যানিটাইজ করে দিচ্ছে, অথচ নার্সিং হোমের রিপোর্ট বলছে যে রোগী করোনা নেগেটিভ। এবং এই ঘটনা লেক গার্ডেন্সে যার সঙ্গে হয়েছে তিনি এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান। আমি সাধারণভাবে পেশাগত সাংবাদিকতার মধ্যে ব্যক্তিগত প্রসঙ্গ আনি না, কিন্তু এক্ষেত্রে আমার আনতে হচ্ছে। তার কারণ মাঝে মাঝে সত্যি সত্যি এমন ঘটনা ঘটছে যাতে মনে হচ্ছে যে এই রিপোর্ট নিয়ে বিভ্রান্তি বোধহয় ব্যতিক্রমী ঘটনা নয়। এই অনুষ্ঠান যে আপনারা লাইভ দেখছেন, আমার থেকে প্রায় 7 ফিট দূরে যে ক্যামেরাটি আছে, ক্যামেরার পেছনে আমার যে অনুজ সহকর্মী আছে, তার মার রিপোর্ট কিরকম হলো। 24 ঘন্টার মধ্যে কলকাতার 2টো স্বনামধন্য টেস্ট ক্লিনিক, আমার কাছে রিপোর্টের অরিজিনালসও আছে, তারা বলছে, একজন বলছে যে পজিটিভ, আর একজন বলছে নেগেটিভ। এবার আপনি আমায় বলুন যে রোগী কি করবেন? তিনি নিজেকে রোগী ভাববেন না সুস্থ ভাববেন? চিকিৎসা করাবেন না করাবেন না? নাকি এই দুটো রিপোর্ট পাশে ছড়িয়ে রেখে আরেকটা স্বনামধন্য তৃতীয় ক্লিনিকে যাবেন, গিয়ে মাপবেন যে কোন দিকে পাল্লা ভারী? মানে ওই 2:1 এর অঙ্ক আর কি। অনেকে মনে করেন যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছি, আমরা এত প্রশ্ন করি তো আমাদের কাছে বোধহয় সমস্ত উত্তর থাকে। সত্যি কথা বলতে এখন কি করা উচিত, না, আমাদের কাছে উত্তর নেই। যাই হোক,
আমি দেখাবো এবার লেক গার্ডেন্সের সেই ঘটনা। আবার বলছি যে রিপোর্ট নিয়ে বিভ্রান্তি কিন্তু বাড়ছে, নয়তো 24 ঘন্টার মধ্যে দুটো ইনস্টিটিউশনের, স্বনামধন্য ইনস্টিটিউশনের রিপোর্ট পজিটিভ এবং নেগেটিভ হয় কি করে। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হলো রোগী পজিটিভ, অথচ নার্সিংহোমের করোনা রিপোর্ট বলছে নেগেটিভ। আর পুরসভায় সে রোগীর ফ্ল্যাট স্যানিটাইজ করে চলেও গেল। বুধবার সকালে বিচিত্র এই ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স। এখানে স্ত্রীর সঙ্গে থাকেন পেশায় চক্ষু চিকিৎসক 76 বছরের প্রতাপ চাঁদ দে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অপথ্যালমোলজি বিভাগের প্রাক্তন প্রধান তিনি। বেসরকারি হাসপাতালে হৃদরোগের চিকিৎসার পর দিন 10 আগে বাড়ি ফিরেছিলেন, কিন্তু অসুস্থ স্ত্রীর পক্ষে স্বামীকে দেখভাল করা সম্ভব নয়। এই কারণে গত 7 তারিখ গোলপার্কের একটি নার্সিংহোমে দেখভালের জন্য ভর্তি করা হয় এই চিকিৎসককে। রোগীর পরিবার সূত্রে দাবি, প্রোটোকল মেনে করোনা টেস্টের জন্য 10ই আগস্ট ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। সূত্রের খবর, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ করোনা টেস্টের জন্য রোগীর নমুনা দিল্লিতে পাঠায়। কিন্তু মঙ্গলবার সকালে স্বাস্থ্য ভবনের তরফে চিকিৎসকের স্ত্রীকে ফোন করে জানানো হয় তার স্বামী করোনা আক্রান্ত। এর কিছুক্ষণের মধ্যেই তাকে ফোন করেন 93 ওয়ার্ডের কোঅর্ডিনেটর রতন দে। ওই দিনই সন্ধ্যায় পুর স্বাস্থ্য বিভাগ থেকেও ফোন আসে। 10 তারিখে গেছে স্যাম্পেল, 11 তারিখে আমাকে সকালবেলা ওই যে 9টা কত সময় 10টা নাগাদ আমাকে ফোন করে জানাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে বলছি ওনার প্রতাপ চাঁদ দে ওনার কোভিড পজিটিভ। আমি তো একটুখানি ঘাবড়ে গিয়ে একদম খুবই ঘাবড়ে গেলাম। তারপরে সন্ধেবেলার সময় আমাকে আরেকজন ফোন করলো যে ওনার ওটা আমি কাউন্সিল এই মানে লোকাল কাউন্সিলর অফিস থেকে বা কোথা থেকে একটা বললো যে ওটা পজিটিভ। কিন্তু বুধবার সকালে নার্সিংহোম থেকে চিকিৎসকের স্ত্রীকে ফোন করে জানানো হয় প্রতাপ চাঁদ দের করোনার রিপোর্ট নেগেটিভ, অর্থাৎ তিনি করোনায় আক্রান্তই নন। রিপোর্টেও তার উল্লেখ করা হয়। ফোন পাওয়া মাত্র নার্সিংহোমে যান চিকিৎসকের স্ত্রী। ততক্ষণে তার ফ্ল্যাট স্যানিটাইজ করতে চলে আসেন পুরকর্মীরা। রোগীর স্ত্রী ফিরে এসে বারণ করলেও কোনো লাভ হয়নি। নভেল করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ, কিন্তু পুরসভার তরফ থেকে পাঠিয়ে দেওয়া হলো পুরকর্মীদের বাড়ি স্যানিটাইজ করার জন্য। ঘটনাটি প্রিন্স আনোয়ার শাহ রোড লাগোয়া লেক গার্ডেন্সের একটি বহুতল আবাসন। আমাদের হেলথ ডিপার্টমেন্টে কর্পোরেশন অফিস থেকে আমাদেরকে প্রতিদিন আমরা স্যানিটাইজ করি। সেই মতো আমাদের প্রত্যেক দিন আমাদের 15, 20, কোনোদিন 25খানা রিপোর্ট থাকে। সেই মতো আমরা লিস্টে আমাদের 475 নম্বরের বাড়িটা পেয়েছি লেক গার্ডেন্স, আমরা এসেছি। নার্সিংহোমের স্ত্রীর মুখে গোটা ঘটনা শুনে হতবাক অসুস্থ চিকিৎসক। আমার সঙ্গে এরকম ধরনের করছে, মানে আমি একজন নিজে ডাক্তার, তার সত্ত্বেও যদি এই ধরনের হয় সাধারণ লোকেদের কি অবস্থা হবে তাহলে ভেবে দেখুন। কিছুই সিস্টেম নেই। স্বাস্থ্য ভবন, আমি তো এককালে প্রচুর কাজ করেছি, নিজে ছিলাম, আমি জানি যে স্বাস্থ্য ভবন কিরকম। বুঝতে পারছি যে এটা দায়সারা গোছের কোনো রকম কাজ করেছে। প্রশ্ন হলো, নার্সিংহোম যেখানে রিপোর্টে নেগেটিভ বলছে সেখানে একদিন আগে অন্য রিপোর্টের কথা কিভাবে জানলো স্বাস্থ্য দপ্তর? এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন দের দাবি, পুরসভা থেকে আমাকে জানানো হয়েছে আমার ওয়ার্ডে কে কে করোনা আক্রান্ত। স্বাস্থ্য ভবন থেকে পুরসভাকে জানানো হয়েছে চিকিৎসক প্রতাপ চাঁদ দে আমার পরিচিত, তাই ব্যক্তিগত উদ্যোগে তার স্ত্রীকে ফোন করেছিলাম। ওনার করোনা রিপোর্ট যে নেগেটিভ, আমার কাছে তেমন কোনো তথ্য নেই। রিপোর্ট নিয়ে ধন্দের জেরে অনেককে একাধিকবার পরীক্ষা করাতে হচ্ছে। তাতে শুধু হয়রানি হচ্ছে এমন নয়, প্রতিবার নমুনা পরীক্ষা করাতে ন্যূনতম 2,200 টাকা লাগে। একাধিকবার পরীক্ষা করাতে গিয়ে টাকাও খরচ হচ্ছে। কিন্তু ভুল রিপোর্টের জেরে সাধারণ মানুষের ঘাড়ে এভাবে খরচের বোঝা চাপবে কেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অনেকে ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এটাই নাকি আসল রুশ বিপ্লব। কেন? রাশিয়া কোভিডের ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং কে দাবি করছেন? স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং বলছেন যে তার প্রথম ডোজ তার মেয়েকে দেয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে নাকি উৎপাদন শুরু হবে এবং এই বছর 20 বছরের শেষে 2 কোটি ভ্যাকসিন একেবারে তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই 5টা দেশের সঙ্গে, আমি এই মুহূর্তে এজেন্সির যা খবর পাচ্ছি, রাশিয়ার বাণিজ্যিক চুক্তিও নাকি হয়ে গেছে। আমি আগে খবরটা দেখাবো, তারপর বিশেষজ্ঞদের কাছে আসবো। আগেই বললাম যারা দ্বিধা বিভক্ত, একেবারে স্পষ্ট দুটো আলাদা মেরুকরণের মতো অবস্থা, দুটো স্পষ্ট ভিন্ন মেরুর মত তৈরি হয়েছে। আমি সেদিকে আসবো, কিন্তু আগে প্রতিবেদন। 1957 সালের 4 অক্টোবর এক স্পুটনিকের সাফল্যের কথা ঘোষণা করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল রাশিয়া। 63 বছর পর আরেক স্পুটনিকের ঘোষণা করে স্পটলাইট নিজেদের দিকে টেনে নিল মস্কো। 1957 সেই স্পুটনিক ছিল মহাকাশযান।
যা পাঠিয়ে আমেরিকার সঙ্গে স্নায়ুযুদ্ধে জয়ী হয়েছিল রাশিয়া। আর এবারে স্পুটনিক হলো করোনার ভ্যাকসিন, যা আবিষ্কারের দাবি করে আমেরিকা, ইংল্যান্ড, চীন, জার্মানির মতো দেশকে প্রথম ল্যাপে পেছনে ফেলে দিয়েছে পুতিনের দেশ। মঙ্গলবারই রাশিয়া দাবি করে করোনার মোকাবিলায় প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের শরীরে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুতিন বলেন, ভ্যাকসিন প্রয়োগের পর মেয়ের সামান্য জ্বর এসেছিল। সেই সময় তার শরীরে তাপমাত্রা ছিল 100.4 ডিগ্রি ফারেনহাইট। দ্বিতীয় ইনজেকশন দেওয়ার পর তার শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যায়, তবে পরদিনই তা ফের স্বাভাবিক হয়ে যায়। আশা করি শীঘ্রই আমরা গণহারে ভ্যাকসিনটির উৎপাদন শুরু করতে পারব। ক্রেমলিন সূত্রে খবর, সেপ্টেম্বর থেকে এই ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে যাবে। চলতি বছরের শেষে 2 কোটি টিকার ডোজ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদী রুশ গবেষকরা। ইতিমধ্যেই 20টি দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। রুশ সংবাদ সংস্থা জানিয়েছে 18 জুন 38 জনের ওপর এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। ভ্যাকসিনের গবেষণায় অর্থ ঢেলেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফ। ভ্যাকসিন উৎপাদনের জন্য আরডিআইএফ বিদেশে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণের নিরিখে সারা বিশ্বের মধ্যে 4র্থ স্থানে রয়েছে রাশিয়া। বুধবার পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা 9,02,701, আর বিশ্বের মধ্যে 3য় স্থানে রয়েছে ভারত। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা 23,29,638। এই পরিস্থিতিতে রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কারের পর অনেকেরই প্রশ্ন, এই ভ্যাকসিন কি দ্রুত ভারতের বাজারে আসতে পারে? এই প্যান্ডেমিক সিচুয়েশন এমন ডিমান্ড করেছে, এরা ফাস্ট ট্র্যাক প্রসেসটা নিয়েছে। তাতে ক্ষতি হয়তো হবে না যদি সত্যি ভ্যাকসিনটা কাজ করে। এবং ভ্যাকসিনটা আমি খালি বলবো, যদি কোনো সিরিয়াস সাইড এফেক্ট, পার্টিকুলারলি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম না থাকে, তাহলে এটা আমরা স্বাগত জানাতেই পারি এবং আমরা ইউজ করতেই পারি। আমি তো খুব আশাবাদী এই ভ্যাকসিনটা। এই ভ্যাকসিনটার প্রযুক্তি ব্যাপারটা কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিনের সঙ্গে অনেক সিমিলারিটি আছে বলে রাশিয়ানরা কিন্তু দাবি করেছে। তাই যদি হয়ে থাকে তাহলে হয়তো এই ভ্যাকসিনটা এফেক্টিভ হবে না এরম জোর দিয়ে বলা যাবে না, সেটা সময় কিন্তু বলবে। এই যে ভ্যাকসিনটা ওরা বাজারে হঠাৎভাবে ছাড়পত্র দিয়ে দিল, অন্যান্য কান্ট্রিরাও কিন্তু এই রেসে আছে। তখন ছাড়পত্র দেওয়ার ব্যাপারে অন্যান্য যে ফাঁসগুলো আমার মনে হয় সেগুলো হয়তো একটু শিথিল হবে, কিন্তু আবার আমি বলবো শিথিল করার আগে সেফটি এফিকেসি ভালো করে দেখেই কিন্তু দেওয়া উচিত। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো দাবি করেছেন, দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতার জন্য 2 ধাপে টিকাটি নিতে হবে। এর ফলে করোনা প্রতিরোধ করার ক্ষমতা শরীরে 2 বছর পর্যন্ত থাকবে। ভারতে রুশ ভ্যাকসিনের ভবিষ্যৎ নিয়ে বুধবার বৈঠকে বসে কেন্দ্রের তৈরি ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। আর সেই কমিটি এখনই রাশিয়া থেকে ভ্যাকসিন আমদানি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় নাকি আমেরিকা, ব্রিটেনের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে, সেদিকেই সবার নজর। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার এই পর্যায়ে আমি 2 জন বিশেষজ্ঞের কাছে আসব। একজন মনে করেন যে এটাই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভ্যাকসিন এবং এই রুশ ভ্যাকসিনের উপর যথেষ্ট ভরসা রাখা যায়। আরেকজন বিশেষজ্ঞ মনে করেন যে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, তার কারণ হচ্ছে তাড়াহুড়ো। ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার 2 মাসেরও কম সময়ের মধ্যে এই সাফল্যের দাবি, যার ফলে এটা নির্ভরযোগ্য নয়। রুশ ভ্যাকসিনের পক্ষে ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরী এবং রুশ ভ্যাকসিনের বিপক্ষে বলবেন ডক্টর দেবকিশোর গুপ্ত। আমি প্রথমে ডক্টর চৌধুরীর কাছে যাব। ডক্টর চৌধুরী, কেন আপনি মনে করছেন যে এই অন্ধকারের মধ্যে একটা স্পষ্ট আশার আলো রাশিয়ার এই ভ্যাকসিনের খবরটা? হ্যাঁ, নমস্কার। আমি মনে করছি কেননা আমাদের হাতে কিছুই নেই এই করোনার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। এখনো পর্যন্ত আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং, তারপরে মাস্ক এবং ব্যারিয়ার প্রিকশনস, হ্যান্ড হাইজিন, এগুলোর ওপরেই ভরসা করে রয়েছি। সেখানে যদি একটি ভ্যাকসিন আসে, এর হয়তো অনেকেই বলবে, দেবকিশোর বলবে যে এটা হঠাৎ করে এসছে, এটা কোনো ফার্স্ট ট্র্যাক ডেভেলপমেন্ট হয়েছে, এটা মানে প্রোটোকল মেনটেন করে করা হয়নি। রাশিয়াতে এবং চীনে হয়তো অনেক জিনিসই গোপনভাবে হয়ে থাকে, সেটা ওরা সম্মুখে আনে না। এখন যেহেতু ওরা কিছু সাকসেস পেয়েছে, সেই জন্যই নিশ্চয়ই এটাকে ওরা প্রচার করছে যে আমরা ভ্যাকসিনটা ডেভেলপ করেছি। এবং এটা হয়তো সত্যি যে মানে রাশিয়ান পুতিন নিজের মেয়েকেই ভ্যাকসিনটা দিয়েছেন, যদিও ওটা বোঝা যাচ্ছে না তার আগে ইনফেকশন ছিল। ইনফেকশন থাকলে তো ভ্যাকসিনের কোনো রোল নেই, মানে ইনফেকশন প্রিভেনশনের জন্যই ভ্যাকসিনের রোল। তা যা হোক, এই ভ্যাকসিনটা অবশেষে যে একটা কিছু এসছে এবং সেটা একটা দেশ প্রচার করছে, সেটা তো অবশ্যই একটা আশার আলো। কেননা এই ভ্যাকসিন ছাড়া এই রকম ডিজিজের সাথে মোকাবিলা করার আমাদের আর কোনো অস্ত্র নেই।
ভ্যাকসিনই প্রিভেনশন করতে পারে, যেটা আমরা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখেছি। অন্যান্য নানা রেসপিরেটরি ডিজিজ যেমন হামের এগেনস্টে মিজলস ভ্যাকসিন এইগুলো দেওয়া হচ্ছে। তো ভ্যাকসিনের জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। তা এইটাতে যদি কোনো সাইড এফেক্ট, যেরকম ডক্টর সরকার একটু আগে বললেন যে নিউরোলজিক্যাল সাইড এফেক্ট, সেটাই কোনো ভ্যাকসিনের একটা উইক পয়েন্ট হতে পারে, সেই রকম যদি কিছু না থাকে তাহলে এটা অবশ্যই এটা আমাদের গ্রহণ করতে হবে। এবং এই ভ্যাকসিনটা আমি যতদূর শুনেছি এটা অ্যাডিনো ভাইরাসে এস অ্যান্টিজেন, যেটা জানানো উচিত। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী। একদম। আমি ডক্টর দেবকিশোর গুপ্তর কাছে আসবো। ডক্টর গুপ্ত, আপনার কেন মনে হচ্ছে যে এটার উপর নির্ভর করা যায় না? ফেজ 3 যে ট্রায়াল সেটা শেষ না করেই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং কোনো পাবলিকেশন নেই, রাশিয়া যথেষ্ট গোপনীয়তার সঙ্গে এই রিসার্চ চালিয়েছে, সেই জন্যই কি এই আশঙ্কার মেঘটা আপনার মনের আকাশে দেখা যাচ্ছে ডক্টর গুপ্ত? দেখুন, এই ভ্যাকসিন যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই সেটা আসার কথা, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমার একটাই প্রশ্ন, ফেজ 3 ট্রায়াল কিন্তু শুরুও হয়নি। মাত্র ৭৬ জন হিউম্যান ভলেন্টিয়ারের ওপর, যেটা ফেজ 1 এবং ফেজ 2-তে যারা অংশগ্রহণ করেছেন তাদের উপর বেস করে এই ভ্যাকসিন কিন্তু লঞ্চ করে দেওয়া হলো, যেটা কিন্তু অন্যান্য দেশে সম্ভব নয়। FDA বা অন্যান্য দেশে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হয় না ইউজুয়ালি যে ফেজ 3 ট্রায়াল কমপ্লিট না করে ভ্যাকসিন লঞ্চ করা, কিন্তু সামহাউ সেটা রাশিয়ার রেগুলেটরিতে আটকালো না। এবার আমার তার জন্য প্রবলেম কি হতে পারে? অবশ্যই সেফটি সবার আগে, এফিকেসি এবং লং টার্ম সাইড এফেক্ট। 1.5-2 মাসের মধ্যে কিন্তু লং টার্ম সাইড এফেক্ট বা সেফটি সম্বন্ধে 100% নিশ্চিন্ত হওয়া যায় না। এবং ফেজ 3 ট্রায়ালে কি হয়, ফেজ 3-তে 1 থেকে 4 বছর সময় লাগে এবং 300 থেকে 3000 হিউম্যান ভলেন্টিয়ার লাগে। সেই ফেজটা কিন্তু পুরোপুরি আমাদের অজানা, কাজেই পরবর্তীকালে কি সমস্যার সামনে আসতে চলেছে সেটা কিন্তু আমরা কিছুই জানি না। আরেকটা আমি কথা এই প্রসঙ্গে বলবো যে প্রোটেক্টিভ অ্যান্টিবডি যেটা তৈরি হচ্ছে বডিতে, সেটা কি দীর্ঘস্থায়ী হবে তারও কিন্তু কোনো ডেটা এই মুহূর্তে আমাদের হাতে নেই এবং সেটা থাকা সম্ভব নয়, কারণ মাত্র 1.5-2 মাসের ট্রায়াল ডেটা আমাদের কাছে আছে। তাই এতগুলো প্রশ্নের উত্তর পেলে তবে কিন্তু আমরা বলতে পারবো যে এই ভ্যাকসিন সাকসেসফুল হবে। এবং যদি সত্যি এটার সমাধান পাওয়া যায়, এর থেকে আনন্দের বিষয় আজকের দিনে আর কিছু নেই। তবে হ্যাঁ, গোপনীয়তা একটা আছে এবং গোপনীয়তারও একটা জায়গায় হয়তো কিছু লিমিট রাখা উচিত এবং কিছু এই ধরনের পাবলিক হেলথ রিলেটেড ব্যাপারে কিন্তু একদম এক্সট্রিম গোপনীয়তা একটু রিস্কি মনে হয়। তার কারণ যেভাবে অক্সফোর্ড ভ্যাকসিন এগিয়েছে, যে প্রত্যেকটা ফেজ পাবলিকেশন করে পিয়ার রিভিউ জার্নালের থ্রু দিয়ে গেছে, সেটা অনেক বেশি সায়েন্টিফিক। তো সেই ব্যাপারগুলো তো বাইপাস করা হয়েইছে, সেই জন্য সন্দেহের অবকাশ থেকে যায়। একেবারে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ডক্টর গুপ্ত বলছিলেন যে একদিকে লং টার্ম সাইড এফেক্ট, অন্যদিকে অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী হবে কিনা, নানা প্রশ্ন আছে। ইতিমধ্যেই আমেরিকা এবং ব্রিটেন সরাসরি তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। আমি প্রথম প্রতিবেদনে দেখিয়েছিলাম আশার আলো, আর এবার দেখাবো কোথায় কোথায় সংশয় রয়েছে। দেখুন, দৌড়েছিল আমেরিকা, ইংল্যান্ড, চীন, জার্মানির মতো দেশ, কিন্তু সবাইকে তাক লাগিয়ে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি করল রাশিয়া। এর ফলে ট্রাম্প জিনপিংদের টপকে ভ্লাদিমির পুতিন ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন ঠিকই, কিন্তু তা করতে গিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা হলো না তো? করোনার মতো মহামারীর ভ্যাকসিনের গুণমানের সঙ্গে কোথাও আপোষ করা হলো না তো? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, কারণ বিশেষজ্ঞদের দাবি ভ্যাকসিন প্রয়োগ করার আগে মেডিকেল জার্নালে সেই গবেষণাপত্র প্রকাশ করা হয়, কিন্তু রাশিয়ার গবেষকরা তেমনটা করেননি। মনে হচ্ছে হুইল রিচ দ্য পোস্ট ফার্স্ট, একটা রাজনৈতিক প্রতিযোগিতার দৌড় চলে এসছে মনে হচ্ছে। যে কোনো ভ্যাকসিনের মূল গুরুত্ব হচ্ছে ভ্যাকসিনের কতটা সুরক্ষিত, তার স্থায়িত্ব এবং কার্যকারিতা। তো এই তিনটি বিষয় এত তাড়াতাড়ি কোনো জাজমেন্টে আসার মতন জায়গায় আমরা নেই এই মুহূর্তে। বিশেষজ্ঞদের দাবি ভ্যাকসিন বাজারে ছাড়ার ব্যাপারে ফেজ 3 ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রায়ালে ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা হয়, কিন্তু রাশিয়ার ভ্যাকসিনের ক্ষেত্রে সেই ফেজ 3 ট্রায়ালই অসম্পূর্ণ। যে সংখ্যক মানুষের ওপরে পরীক্ষামূলক প্রয়োগ করা উচিত সেই স্যাম্পল সাইজ সাফিসিয়েন্ট ছিল তো? যদি সব ফেজ অফ ট্রায়ালসগুলোই ঠিকভাবে হয়ে থাকে, তার গবেষণালব্ধ ফল কোন জার্নালে প্রকাশিত হয়েছে? নিয়ম অনুযায়ী কোনো একটা পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করার কথা। আমরা আজ পর্যন্ত ফেজ 2, ফেজ 3 ট্রায়ালের কোনো পাবলিকেশন রাশিয়ার ভ্যাকসিনের দেখিনি। রুশ সংবাদ সংস্থার দাবি 38 জনের ওপর এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়।
রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন ভ্যাকসিন দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু এই অ্যান্টিবডি মানুষের শরীরে কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এ নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। খুব সিভিয়ার যারা অসুখে ভুগছেন, ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে বা খুব জটিল হয়ে যাচ্ছে, তাদের রক্তে প্রচুর অ্যান্টিবডি থাকছে। তার মানে হচ্ছে কি না, অ্যান্টিবডি থাকা সত্ত্বেও একটা মানুষ যদি অসুখটাকে আরো বাড়তে থাকে, তাহলে সেই অ্যান্টিবডির তো কোনো প্রোটেক্টিভ রোলই নেই। তারপরে আমি যেটা খবরে পড়লাম, ওরা বলছেন যে 2 বছর পর্যন্ত নাকি প্রোটেকশন থাকবে। সেটা কিভাবে বললেন এটা আমরা কোনো খবর পাইনি, আমরা জানি না 2 বছরটা ক্যালকুলেট কি করে করলেন। এবারে 38 জনের মধ্যে ক্ষতিকারক কোনো দিক নেই মানেই সেই ভ্যাকসিনে কোনো ক্ষতি হবে না, এটা কিন্তু বলা যায় না। এখনো পর্যন্ত শুধুমাত্র রুশ প্রেসিডেন্টের মেয়েকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মেয়ের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ হয়েছে। পুতিনের বড় মেয়ে মারিয়া পুতিনের বয়স 35 বছর। তিনি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অ্যাক্রোব্যাটিক ডান্সের ছন্দে স্টেজ মাতাতে দেখা যাচ্ছে যাকে, তিনি ভ্লাদিমির পুতিনের ছোট মেয়ে ক্যাটরিনা। 33 বছরের ক্যাটরিনা প্রফেশনাল অ্যাক্রোব্যাট ডান্সার। এর আগে কখনোই পুতিনের মেয়েদের নিয়ে এভাবে আলোচনা হয়নি, কিন্তু করোনা ভ্যাকসিনের সুবাদে এখন সংবাদ শিরোনামে তাঁরা। যদিও কোন মেয়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তা খোলসা করেননি ভ্লাদিমির পুতিন। আর তাদের ভ্যাকসিন নিয়ে আমেরিকা ব্রিটেনের তোলা প্রশ্নকে গুরুত্বই দিচ্ছে না রাশিয়া। তারা বলছে 1957 সালে যখন মস্কো মহাকাশযান স্পুটনিক পাঠিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল, তখনও এভাবেই মহাকাশ যুদ্ধে হেরে হিংসায় জ্বলে উঠেছিল আমেরিকা। নিজেদের গবেষণার মান বোঝাতে রাশিয়া উদাহরণ দিয়ে বলছে 1892 সালে রুশ বিজ্ঞানী দিমিত্রি ইভানোস্কি ভাইরাস আবিষ্কার করেছিলেন। 1881 সালে রুশ সার্জন নিকোলাই লুনিনের হাত ধরেই গোটা বিশ্ব জেনেছিল ভিটামিন বলতে কি বোঝায়। 1892 সালে রুশ মাইক্রোবায়োলজিস্ট এলি মেচনিকভ ইমিউন সিস্টেমের ওপর প্রথমবার আলোকপাত করেন। 1909 সালে রুশ বিজ্ঞানী আলেকজান্ডার ম্যাক্সিমোর হাত ধরেই স্টেম সেলের ধারণা সম্পর্কে অবগত হয় গোটা বিশ্ব। 1961 সালে রুশ মহাকাশচারী ইউরি আলেক্সেভিচ গাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। রকেটের উৎক্ষেপণ থেকে পৃথিবীর বুকে ফিরে আসা অবধি মোট 108 মিনিটের সফর ছিল গাগারিনের। ওই সময়ের মধ্যেই তিনি মহাকাশ থেকে চক্কর কেটেছেন আটলান্টিক প্রশান্ত মহাসাগরের ওপরে, অতিক্রম করেন প্রায় 41,000 কিলোমিটার। তার সফলভাবে পৃথিবীতে ফিরে আসার খবর মস্কো থেকে রেডিওয়ে ঘোষণার পরই উৎসবে মেতেছিল সোভিয়েত ইউনিয়ন। কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিকভও রাশিয়ানই ছিলেন। আর এখন করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেও সেভাবেই উৎসবে মেতে উঠেছে গোটা রাশিয়া। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। খানিকক্ষণ আগে ডক্টর দেবকিশোর গুপ্ত বলছিলেন যে বিশ্বাসযোগ্যতার দিক থেকে সব থেকে এগিয়ে কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিন। আমি সম্পূর্ণ একমত, কিন্তু অন্য দেশের কোন ভ্যাকসিন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, আমাদের দেশেই বা ভ্যাকসিন নিয়ে ঠিক কি কি কাজ হচ্ছে এবং সেই কাজ কোন পর্যায়ে আছে, তাই নেই এর প্রতিবেদন দেখুন। স্পুটনিক ভি মঙ্গলবারই করোনা রুখতে সর্বপ্রথম ভ্যাকসিন তৈরির দাবি করে বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া। তবে তার কার্যকারিতা নিয়ে চিকিৎসক মহলে দ্বিমত রয়েছে। কিন্তু শুধু রাশিয়াই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, এই মুহূর্তে করোনার প্রতিষেধক তৈরির জন্য 165টির বেশি গবেষণা চলছে। এর মধ্যে 30টি হিউম্যান ট্রায়ালের পর্যায়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড। ভারতের পরীক্ষা উৎপাদনের দায়িত্বে রয়েছে পুনে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাজারে চলে আসতে পারে অক্সফোর্ড ভ্যাকসিন। ভারতের দাম হতে পারে $3 অথবা 225 টাকার মতো। ভারতে ইতিমধ্যেই কোভিশিল্ড দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে পরীক্ষা চালানোর ছাড়পত্র পেয়ে গিয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই পরীক্ষা শুরু হবে। প্রতিষেধক তৈরির কাজ শুরু হয়ে যাবে অগাস্টের শেষ থেকেই। করোনা মোকাবিলায় ভারতে তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশীয় কোভ্যাক্সিন। গঠনগত কাঠামো এবং কার্যকারিতার নিরিখে অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের থেকে অনেকটাই আলাদা ভারতে তৈরি কোভ্যাক্সিন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা NIVর সহযোগিতায় কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। এই ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল চলছে। দেশীয় সংস্থা জাইডাস ক্যাডিলাও তাদের ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। এই ভ্যাকসিনেরও দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল চলছে।
চীনের যে উহান শহরে করোনার উৎপত্তি, সেখানেও ভ্যাকসিন আবিষ্কারের তোড়জোড় চলছে। চীনের ক্যানসাইনো বায়োলজিক্যাল ইনকর্পোরেশন এবং বেজিং ইনস্টিটিউট অব বায়োটেকের কোভিড প্রতিষেধক তৃতীয় পর্যায়ে পরীক্ষাধীন। উহান ইনস্টিটিউট এবং সিনোফার্মের টিকা দ্বিতীয় ধাপ পেরিয়েছে। আমেরিকার দুই সংস্থা নোভাভ্যাক্স এবং মডার্না ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। নোভাভ্যাক্সের টিকা এখন রয়েছে দ্বিতীয় ধাপে, অন্যদিকে মডার্নার তৈরি টিকা তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে। জার্মানির বায়োএনটেক, ফোজেন ফার্মা এবং ফাইজারের টিকা এখন রয়েছে দ্বিতীয় ধাপে। তবে ভ্যাকসিন তৈরির দৌড়ে আপাতত সবাইকে পেছনে ফেলে দিয়েছে রাশিয়া। এবিপি আনন্দ। এবার সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। তবে থুরি, আজকে রাজনৈতিক ব্যঙ্গচিত্র নয়, করোনা ব্যঙ্গচিত্র। আর সম্পূর্ণ লকডাউনের এই যে সূচি, তাতে পঞ্চমবারের জন্য নির্ঘণ্ট বদল হলো এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে। আপাতত খবর একটাই যে 28শে আগস্ট এই কমপ্লিট লকডাউন বা সম্পূর্ণ লকডাউন এ রাজ্যে হচ্ছে না। তবে এই অ্যানিমেশনে কেন্দ্র রাজ্য সহযোগিতার কথা দেখানো হয়েছে। যারা সবসময় 24 ঘন্টা তুতু ম্যায়তে বিশ্বাস করেন তারা অবশ্য খুশি হবেন না। তবে খুশি না হলেও আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। আর এবার আমি সেই খবরে আসব যা নিয়ে বঙ্গবাসী এবং দেশবাসী অত্যন্ত উদ্বিগ্ন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ঠিক কেমন আছেন? তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বলছেন অতি সংকটজনক নয়, এই মুহূর্তে সংকটজনক তিনি। অর্থাৎ হয়তো বলা যায় এটুকুই যে গতকালের তুলনায় আজকে অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, কলকাতা এবং জেলায়ও তার আরোগ্য কামনায় পূজা প্রার্থনা শুরু হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। বুধবার দুপুরের বুলেটিনে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখনো সংকটজনক। তার রক্তচাপ ও পালস রেট স্থিতিশীল। তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। গত রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান 84 বছরের প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করে প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গেলেন কি করে? করোনা সংক্রমণের জেরে কি মাথা ঘুরে পড়ে গিয়ে থাকতে পারেন তিনি? এল্ডারলি পেশেন্ট যখন পড়ে যায়, এদের ব্রেন এমনিতেই শ্রিঙ্ক থাকে, তো ইটস অলওয়েজ দ্যার ইজ এ পটেনশিয়াল স্পেস যে এখানে একটু ব্লাড জমতে পারে। টপ অফ ইট, ইফ ইউ আর অন ব্লাড থিনার লাইক ইকোস্প্রেন, কোভিডোগ্রিল, দেন ইট উইল বি হিউজ। কোভিড লাঙে যদি ইনফেকশন হয় বা লাং ঠিক না থাকে, ভেন্টিলেটরে চলে গেল, once you go in ventilator, then brain pressure and ventilation সব মিলে it goes ups and down. সোমবার রাতে প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হয় সমস্যা তৈরি হয়েছে। সূত্রের খবর, প্রণব মুখোপাধ্যায় রক্ত পাতলা করার ওষুধ খেতেন। ওনার যে ভাইটালসগুলো মানে প্রেশার, পালস, এগুলো সব ঠিক আছে, মানে ওনার ব্লাড প্রেশার ঠিক আছে, ওনার হার্ট রেট ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। পসিবলি সাবডুরাল হেমাটোমা হতে পারে, যেখানে অপারেশনের পরে এরকম রিস্ক থাকে। এছাড়া হয়তো অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেতেন, অ্যাকিউটলি অপারেশন করতে গেলে সেখানেও একটা রিস্ক থেকে যায়। মাথার মধ্যে যদি রক্ত জমাট বাঁধে, যে রক্তটা বার করা হয়েছিল, আবার যদি রক্তক্ষরণ হতে থাকে তাহলে মাথার মধ্যে আবার জমাট বাঁধবে, সেটা হলেই ব্রেনের প্রেশারটা বাড়বে, তখনই রিস্ক হয়ে যায় মানুষের ক্ষেত্রে।
প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায় স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, যদিও ভেন্টিলেশন সহ সব সাপোর্টিং সিস্টেম দেওয়া রয়েছে। সোমবার যেখানে অস্ত্রোপচার হয়েছিল তার উল্টো দিকে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এই মুহূর্তে নতুন করে অপারেশনের চিন্তাভাবনা চিকিৎসকরা করছেন না। আশার আলো এটাই যে নতুন করে আর অবস্থার অবনতি হয়নি। এদিকে প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা কামনায় বীরভূমের মিরিটি গ্রামের বাড়িতে চলছে পুজো। বাড়ির দুর্গা দালানের পাশেই নারায়ণ মন্দির, সেখানেই সকাল থেকে পুজোয় বসেছেন বাড়ির পুরোহিত। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় বীরভূমের কীটনাহারের জপেশ্বরের মন্দিরে চলছে পুজো যজ্ঞ। আমাদের প্রাণের লোক প্রণব মুখার্জি, উনি অসুস্থ, ওনার সুস্থ কামনায়, আরোগ্য কামনায় এবং আরও দীর্ঘজীবী জীবন কামনায় আমরা ওনার উদ্দেশ্য, মানে ওনাকে যাতে সুস্থ করা যায় সেই সংকল্প নিয়ে আমরা এখানে বসেছি। প্রণব মুখোপাধ্যায় ঢাকুরিয়ার বাড়িতেও চলছে পুজো অর্চনা। খালি সারাদিন প্রার্থনা করছি দাদা যেন আগের মতো এখানে এসে বসুক, আমাদের সবার সাথে মেলামেশা করুক যেরকম দাদা করতেন। একটা প্রাণের মানুষ, তিনি এতদিন হয়ে গেল, উনি যে কি অবস্থায় আছে আমরা এখনো বুঝতে পারছি না। গত বছরই ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সেই স্মৃতিচারণ করে এদিন টুইট করেছেন তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, গত বছরের 8ই অগস্ট আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। ওই দিন বাবা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক 1 বছর পর 10ই অগস্ট তিনি গুরুতর অসুস্থ। তার জন্য যেটা সবচেয়ে ভালো, ঈশ্বর সেটাই করুন, আর আমাকে আনন্দ ও দুঃখ একই রকম ভাবে গ্রহণ করার শক্তি দিন। যারা তার জন্য উদ্বিগ্ন তাদের সবাইকে ধন্যবাদ। আপাতত সেনা হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তার শারীরিক অবস্থার প্রতি মুহূর্তের পরিবর্তনের উপর নজর রাখা হচ্ছে। এবিপি আনন্দ। খারাপ খবরের স্রোত যেন থামতেই চাইছে না। ঠিক যখন সঞ্জয় দত্তের অনুরাগীরা ভীষণ খুশি যে তার কোভিড হয়নি, তখন জানা গেল স্টেজ 3 ফুসফুসের ক্যান্সার, এবং চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যেই আমেরিকায় উড়ে যাবেন তিনি। অনুরাগীদের একটাই প্রার্থনা যে এই লড়াইয়ের ময়দান যেন সঞ্জয় কোনোভাবে না ছাড়েন। লাগে রহো মুন্না ভাই। अपना लाइफ फुल सांप सीढ़ी का बोर्ड है, कभी अप तो कभी डाउन। লুডো সাপসিঁড়ির খেলায় ফের একবার জড়িয়ে পড়লেন সঞ্জয় দত্ত। ফের একবার তার জীবনে হানা দিল ক্যান্সার নামক শব্দটা। এবার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হলেন খোদ সঞ্জয় দত্ত। গত শনিবার শ্বাসকষ্ট সহ বেশ কিছু সমস্যা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। এই খবরে শোরগোল পড়ে যায় বি টাউনে। এরপর হাসপাতাল থেকে ফিরে আসেন তিনি। মঙ্গলবার টুইট করে সঞ্জয় দত্ত জানান, আমি নিজের চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিনের একটা বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। শুভানুধ্যায়ীদের কাছে আমার আর্জি, অযথা বিচলিত হবেন না বা অহেতুক জল্পনায় কান দেবেন না। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপরে বিশিষ্ট চিত্র সমালোচক কোমল লাহাতা টুইট করে বলেন, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত, ওর দ্রুত রোগ মুক্তি কামনা করছে। সূত্রের খবর, সঞ্জয় দত্তের ক্যান্সার এখন স্টেজ 3 পর্যায়ে রয়েছে। চিকিৎসার জন্য শীঘ্রই আমেরিকা উড়ে যাবেন তিনি। এখন লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক আধুনিক মেডিসিন বেরিয়েছে। ওনার এক্স্যাক্ট স্টেজটা কি আমি বলতে পারবো না, তবে আমি নিশ্চিত উনি যখন আমেরিকাতে যাচ্ছেন তাহলে ডেফিনেটলি ভালো আউটকাম হবে। সঞ্জয় দত্তের জীবনে চড়াই উতরাই বারবার এসেছে। 22 का था, इतना ड्रग्स किया कि लंग्स ने जवाब दे दिया। डॉक्टर बोला इसका चैप्टर क्लोज्ड, लेकिन हुआ क्या, उल्टा ऐसा बॉडी बनाया कि लोग मोहम्मद अली से कंपेयर करने लगे। সঞ্জয় জীবনের একদম শুরুতে ক্যান্সার প্রথম ধাক্কা দেয় তার প্রথম ছবি রকির শুটিং শুরু হওয়ার ঠিক পরপরই। সঞ্জয়ের মা নার্গিস ক্যান্সারে আক্রান্ত হন। আমেরিকায় গিয়ে দীর্ঘ চিকিৎসা হয় তার। সুনীল দত্তের মতো নার্গিসও চেয়েছিলেন ছেলেকে সিনেমার পর্দায় দেখতে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আমেরিকা থেকে ভারতে ফেরার পর হঠাৎই ফের অসুস্থ হয়ে পড়েন নার্গিস। 1981 সালে সঞ্জয়ের প্রথম ছবি রকি মুক্তি পাওয়ার ঠিক 3 দিন আগে প্যানক্রিয়াটিক ক্যান্সারে মৃত্যু হয় তার। মায়ের মৃত্যু ভেঙে চুরে দেয় সঞ্জয়কে। मैंने पहली बार ड्रग्स लिए क्योंकि मैं डैड से नाराज था, दूसरी बार क्योंकि माँ बीमार थी, तीसरी बार तक मैं ड्रग एडिक्ट बन चुका था। এরপর সঞ্জয়ের জীবনে ফের ক্যান্সার হানা দেয়। 1986 সালে অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয়। তাদের একটি মেয়ে হয় ত্রিশলা, কিন্তু এরপরই ক্যান্সার ধরা পড়ে রিচার। 1996 সালে মৃত্যু হয় সঞ্জয়ের স্ত্রী। এবার সঞ্জয় নিজেই ক্যান্সার আক্রান্ত হলেন। এ প্রসঙ্গে তার স্ত্রী মান্যতা দত্ত বলেছেন, সঞ্জু বরাবরই একজন লড়াকু। আমাদের সামনে আবার এক নতুন পরীক্ষা। প্রার্থনা করুন যাতে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ঋষি কাপুর, ইরফান খান, রাজেশ খান্না, ফিরোজ খান, আদেশ শ্রীবাস্তব, বিনোদ খান্না থেকে শুরু করে সিম্পল কাপাডিয়া, টম অল্টার, ক্যান্সারে একাধিক অভিনেতা অভিনেত্রীকে হারিয়েছে বলিউড। আবার সোনালী বেন্দ্রে, লিজা রে, মনীষা কৈরালা,
অনুরাগ বসু, মুমতাজ, রাকেশ রোশন থেকে শুরু করে যুবরাজ সিংহ, তাহিরা কাশ্যপ একাধিক সেলিব্রিটি ক্যান্সারকে পরাজিত করেছেন। সঞ্জয় মানি যোদ্ধা, তাই সবার আশা সঞ্জু ক্যান্সারকে হারিয়ে ফিরে আসবেন নিজস্ব ভঙ্গিতে। टाइगर है तू, टाइगर रोर क्या नहीं है रोर। एबीपी आनंद।